ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটাতারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। ধরুন একটা দেশ কোনো গুলি না ছুড়ে, কোনো ট্যাঙ্ক না নামিয়ে, কোনো মিসাইল না ছুড়ে শুধুমাত্র একটা শব্দ দিয়ে প্রতিবেশী পরাশক্তির অর্থনীতিতে ভূমিকম্প আনতে পারে। সেই শব্দটা কি জানেন? না, শুধু না। তোমার পণ্য আমি কিনবো না। শুনতে সাধারণ লাগছে, কিন্তু এই একটা না ইতিহাসে বারবার প্রমাণ করেছে যে কোনো কামানের চেয়ে ভয়ঙ্কর হতে পারে। আর ঠিক এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে সেই নার ডাক উঠেছে। গত কয়েক বছরে বাংলাদেশ ভারত সম্পর্কের যে চিত্রটা আমরা দেখে আসছি, সেটাকে যদি একটা সিনেমার দৃশ্যের সাথে কল্পনা করা যায়, তাহলে খুব সহজেই কিছু বিষয় উল্লেখ করা যায়, যে বিষয়গুলো সত্যি আমাদের চোখে পড়ার মতো। বলা যায় পর্দায় হাসি আর আলিঙ্গন চলছে, কিন্তু পেছনের দরজায় ছুরি শান দেওয়া হচ্ছে। একদিকে উচ্চ পর্যায়ের সফর, কূটনৈতিক কর্মর্দন, যৌথ বিবৃতিতে বন্ধুত্বের ছড়াছড়ি। অন্যদিকে সীমান্তে একটি কিশোরীর লাশ কাঁটাতারে ঝুলে থাকে, একটি কৃষকের দেহ পড়ে থাকে জমির আলে, একটা মায়ের আর্তনাদ হারিয়ে যায় পত্রিকার ভেতরের পাতায়। এই দুই মুখ ছবিটা বছরের পর বছর ধরে চলছে, কিন্তু মানুষের ধৈর্যের একটা সীমা আছে, আর সেই সীমারেখাটা এখন টানটান হয়ে গেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে যা ঘটছে সেটা এই টানটান সুতোয় আরও একটা ধাক্কা দিয়েছে। সেখানে একদল রাজনীতিবিদ যাদের মূল লক্ষ্য নিজেদের ভোটের ঝুলি ভারী করা, তারা বাংলাদেশকে তাদের রাজনৈতিক পুতুল নাচের মঞ্চ বানিয়ে ফেলেছে। কখনো ধর্মের কার্ড খেলে, কখনো জাতীয়তাবাদের মোড়কে উগ্রতা ছড়িয়ে, কখনো কাল্পনিক অনুপ্রবেশের গল্প ফেদে। তারা আসলে নিজেদের রাজনৈতিক আখের গোছাচ্ছে, আর এই মাসুল গুনছে দুই পারে সাধারণ মানুষ। এই পুরো পরিস্থিতির মাঝখানে হঠাৎ একটা কণ্ঠস্বর উঠে এলো, এমন একটা কণ্ঠ যেটা প্রচলিত কূটনৈতিক ভদ্রতার ভাষা ছেড়ে সরাসরি যুদ্ধের ভাষায় কথা বলে। কিন্তু এই যুদ্ধ বন্দুকের না, এই যুদ্ধ অর্থনীতির। ব্যারিস্টার শাহরিয়ার কবির, যিনি রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী, তিনি এক সাক্ষাৎকারে এমন কিছু বলেন যা শুনে আপনার মেরুদণ্ড সোজা হয়ে যাবে। তিনি বলেন, গুলি চালানোর দরকার নেই, মিছিলে মিছিলে গলা ফাটানোর কোনো প্রয়োজন নেই। শুধু একটা কাজ করো, ভারতে কোনো পণ্য কিনবে না, একটা সুতাও না, একটা পেঁয়াজও না, একটা শাড়িও না, শুধু 1 বছর, মাত্র 12টা মাস। এরপর দেখুন যে শুভেন্দু অধিকারী আজ বুক ফুলিয়ে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেন, সেই শুভেন্দু নিজে এসে বলবে, বাবারে কাঁটাতার তুলে নিচ্ছি, তোরা কি চাস বল, সেটাই দেব। এখন মজার প্রশ্ন, এটা কি শুধুই আবেগ, নাকি এর পেছনে শক্ত অর্থনৈতিক যুক্তি আছে? আসুন তথ্যের জামিনে দাঁড়িয়ে দেখি। বাংলাদেশের ভারতের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য ভারত থেকে এই দেশে আসে, বৈধ পথে, অবৈধ পথে। পোশাক, প্রসাধনী, মশলা, ফল, কাপড়, ইলেকট্রনিক্স, তালিকা শেষ হয় না। এখন ভাবুন, এই বিশাল বাজারটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, কি হবে তাহলে? ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর কথা ধরুন, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম। এই রাজ্যগুলোর অসংখ্য ছোট ব্যবসায়ী, কৃষক, পাইকার, তাদের আয়ের একটা বড় অংশ আসে বাংলাদেশের পণ্য বিক্রি করে। বাংলাদেশ যদি দরজা বন্ধ করে দেয়, এই মানুষগুলো কোথায় যাবে? পেঁয়াজের উদাহরণটা দারুণভাবে প্রাসঙ্গিক। ভারতে পেঁয়াজের উৎপাদন বিপুল, কিন্তু পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নেই। বাংলাদেশ একটা বিশাল ক্রেতা। এই ক্রেতা যদি চলে যায়, তাহলে সেই পেঁয়াজ মাঠেই পচবে, কৃষক পথে বসবে। ভারতের ইতিহাস বলে, কৃষক যখন রাস্তায় নামে, সরকার টলে যায়। মনে করে দেখুন, মাত্র কয়েক বছর আগে কৃষক আন্দোলনে দিল্লি কিভাবে কাঁপছিল। গবাদি পশুর প্রসঙ্গটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল যখন ভারত থেকে গরু না এলে বাংলাদেশের কোরবানি ঈদ কল্পনাই করা যেত না। কিন্তু গত 1 দশকে বাংলাদেশের খামারিরা অসাধ্য সাধন করেছে। আজ দেশীয় গবাদি পশু উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বনির্ভর। এই রূপান্তরটা প্রমাণ করে, ইচ্ছা থাকলে নির্ভরতার শিকল ভাঙা যায়। কিন্তু দর্শক, একটু থামুন, এখানে একটা বড় প্রশ্ন আছে। অর্থনৈতিক বয়কট কি সত্যি কাজ করে, নাকি এটা শুধু কাগজে কলমে সুন্দর? ইতিহাস ঘাটলে দেখবেন, বয়কট শুধু কাজ করে না, এটা সাম্রাজ্য ভেঙে দিয়েছে। ব্রিটিশ ভারতের স্বদেশী আন্দোলনের কথা মনে আছে? বিলাতি কাপড় পরানো, বিলাতি লবণ বর্জন, এগুলো কিন্তু নিছক প্রতীকী ছিল না। এগুলো ব্রিটিশ অর্থনীতির নাড়িতে আঘাত করেছিল। ম্যানচেস্টারের কাপড়ের কল বন্ধ হয়ে গিয়েছিল, ভারতীয়রা তাদের কাপড় কেনা বন্ধ করায়। দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে একটা পুরো ব্যবস্থাকে হাঁটু গেড়ে বসায়, সেটা তো আমরা সবাই জানি। বিডিএস আন্দোলন, যেটা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছে, সেটা আজ বিশ্বব্যাপী একটা শক্তিশালী আন্দোলনের রূপ নিয়েছে। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশের 17 কোটি মানুষ যদি একজোট হয়ে সিদ্ধান্ত নেয়, সেটা কি ভারতের জন্য উপেক্ষা করার মতো হবে? কিন্তু দর্শক, এই পুরো আলোচনার সবচেয়ে কষ্টের জায়গাটা এখন আসা যাক। আমরা যখন অর্থনীতি, বাণিজ্য, রপ্তানি, আমদানির পরিসংখ্যান নিয়ে কথা বলছি, তখন ভুলে যাচ্ছি যে এই পুরো ক্ষোভের মূলে রয়েছে রক্ত, মানুষের রক্ত, নিরপরাধ মানুষের রক্ত।
পৃথিবীতে আর কোথাও, হ্যাঁ আমি আন্ডারলাইন করে বলছি, পৃথিবীতে আর কোনো দুটি প্রতিবেশী দেশের মধ্যে যারা নিজেদের বন্ধু বলে দাবি করে তাদের সীমান্তে এত মানুষের প্রাণ যায় না শান্তিকালীন সময়। প্রতিটি উচ্চ পর্যায়ের বৈঠকে জিরো কিলিং পলিসির প্রতিশ্রুতি দেওয়া হয়, অথচ পরের সপ্তাহে খবর আসে আরেকটি লাশ, আরেকটি পরিবারের আকাশ ভেঙে পড়া। আন্তর্জাতিক আইন কি বলে জানেন? কেউ যদি সীমান্ত অতিক্রম করেও ফেলে তাকে গুলি করে হত্যা করা যাবে না, তাকে আটক করতে হবে, আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। কিন্তু এই আইন কি সীমান্তের উপরে কার্যকর? বছর পর বছর ধরে এই নিয়ম ভাঙা হচ্ছে আর বিশ্ব নীরব হয়ে তাকিয়ে দেখছে। এই নীরবতাই মানুষকে ক্ষুব্ধ করছে, এই নীরবতাই মানুষকে ভাবতে শিখিয়েছে প্রচলিত পথে কাজ হচ্ছে না, তাহলে অন্য পথ খুঁজতে হবে অবশ্যই, আর সে অন্য পথটাই হলো অর্থনৈতিক প্রতিরোধ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটায় আসি। অনেকে বলেন ভারতীয় পণ্য বয়কট করলে আমরাই তো ক্ষতিগ্রস্ত হব, আমাদের বাজারে তো অনেক জিনিসই ভারত থেকে আসা। সেটা সত্যি, কিন্তু এই সত্যের ভেতরে আরেকটা বড় সত্য লুকিয়ে আছে। বাংলাদেশের মানুষ যখনই চেয়েছে পেরেছে। গার্মেন্টস সেক্টরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হওয়ার গল্পটা কি সহজ ছিল? ওষুধ শিল্পে আজ বাংলাদেশ নিজের চাহিদার প্রায় পুরোটাই মেটাচ্ছে, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। আইটি সেক্টরে তরুণরা বিলিয়ন ডলার আয় করছে। এই দেশ পারে না এমন কোনো কাজ নেই যদি ইচ্ছা থাকে। ভারতীয় পণ্য বয়কটের মানে শুধু না বলা না, এর মানে হলো দেশীয় কৃষককে বাঁচানো, দেশীয় কারখানাকে চালু করা, দেশীয় উদ্যোক্তাকে সুযোগ দেওয়া। আপনি যখন একটা ভারতীয় সাবানের বদলে একটা দেশি সাবান কিনবেন, আপনি শুধু একটা পণ্য কিনছেন না, আপনি একটা পরিবারকে বাঁচাচ্ছেন, একটা কারখানাকে টিকিয়ে রাখছেন, একটা দেশকে দাঁড় করাচ্ছেন। এটাই হলো এই পুরো আন্দোলনের সবচেয়ে শক্তিশালী দিক। এটা শুধু প্রতিবাদ না, এটা আত্মনির্মাণ। এটা শুধু ক্ষোভ না, এটা সম্ভাবনা। এখন একটু কল্পনা করুন, মাত্র 12 মাস 17 কোটি মানুষ যদি সত্যি সত্যি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয়, তাহলে ঘটনাপ্রবাহ কোন দিকে মোড় নিতে পারে? প্রথম 3 মাসে ভারতের সীমান্তবর্তী ব্যবসায়ীরা চাপে পড়বে। 6 মাসের মাথায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের কৃষকরা ক্ষতির মুখে পড়ে আন্দোলন করবে। 9 মাসে রাজ্যের সরকারগুলো কেন্দ্রের উপর চাপ দেবে। আর 12 মাসে দিল্লিকে বাধ্য হয়ে বাংলাদেশের সাথে নতুন করে আলোচনার টেবিলে বসতে হবে। এবার সমতার ভিত্তিতে, অহংকারে না। এটা কি সম্ভব শোনাচ্ছে? তাহলে একটা জিনিস মনে রাখুন, গান্ধীর লবণ আন্দোলনেও কিন্তু একদিন অবাস্তব শোনাতো, কিন্তু সেটাই সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। তবে দর্শক, এখানে একটা কথা না বললেই না, বয়কট কোনো সহজ রাস্তা না। এর জন্য দরকার অসম্ভব ধৈর্য, শৃঙ্খলা এবং সবচেয়ে বড় কথা ঐক্য। আবেগের ঢেউয়ে শুরু করা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। প্রশ্ন হলো, আমরা কি সেই ধৈর্যটুকু দেখতে পারবো? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে সীমান্তে এখনও রক্ত ঝরছে, সেখানে একটা মায়ের সন্তান ফিরে আসছে শুধু লাশ হয়ে, সেখানে আমরা কয়দিন বিবৃত আর মোমবাতি জ্বালিয়ে চুপ করে বসে থাকবো? ব্যারিস্টার শাহরিয়ার কবির একটা কথা বলেছেন, আপনাদের কি গায়ে লাগে না যে আপনাদের সন্তানকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হচ্ছে? এই প্রশ্নের উত্তর আমি দেব না, এই প্রশ্নটার উত্তর আপনাকে দিতে হবে নিজের বিবেকের কাছে। সত্যের পাশে থাকুন, দেশের পাশে থাকুন। আর হ্যাঁ, পরের ভিডিওতে আমরা এমন একটা তথ্য নিয়ে আসবো যেটা জানলে আপনি সত্যি চমকে উঠবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।